গল্পে আড্ডায় রৌহিনের আজকের আসরে প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত। শুরু হয়েছে নতুন উপন্যাস অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। গত সংখ্যায় আপনারা শুনেছেন এই গল্পের প্রথম পর্বের প্রথম খণ্ড, তার নামও গল্পের নামেই, তিতাস একটি নদীর নাম। আজ শুরু করতে চলেছি প্রথম পর্বের দ্বিতীয় খণ্ড, প্রবাস খণ্ড। পাঠে আমি রৌহিন। তিতাস নদীর তীরে মালদের বাস। ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠোনের কোণে গাবের মটকি, ঘরে ঘরে চরকি, টেকো, তকলি, সুতা কাটার, জাল বোনার সরঞ্জাম, এইসব নিয়েই মালদের সংসার। নদীটা যেখানে ধনুকের মতো বাঁকি আছে সেইখান হইতে গ্রামটার শুরু। মস্ত বড় গ্রামটা, তার দিনের কলরব রাতের নিশুতিতেও ঢাকা পড়ে না। দক্ষিণ পাড়াটাই গ্রামের মালদের। মাঘ মাসের শেষ তারিখে সেই মালোপাড়াতে একটা উৎসবের ধুম পড়িল। এটা কেবল কুমারীদের উৎসব, নাম মাঘ মণ্ডলের ব্রত। এপাড়ার কুমারীরা কোনো কালে অরক্ষণীয়া হয় না। তাদের বুকের উপর ঢেউ জাগিবার আগে মন যখন থাকে খেলার খেয়ালে রঙিন, তখনই একদিন ঢোল সানাই বাজাইয়া তাদের বিবাহ হইয়া যায়। তবু এই বিবাহের জন্য তারা দলে দলে মাঘ মণ্ডলের পুজো করে। মাঘ মাসের 30 দিন তিতাসের ঘাটে প্রাতঃস্নান করিয়াছে। প্রতিদিন স্নানের শেষে বাড়িতে আসিয়া ভাটফুল আর দুর্বাদলে বাঁধা ঝুটার জল দিয়া সিঁড়ি পুজিয়াছে, মন্ত্রপাঠ করিয়াছে। লও লও সুরুজ ঠাকুর, লও ঝুটার জল, মাপিয়া জখিয়া দিব সপ্ত আঁজল। আজ তাদের শেষ ব্রত। তরুণ কলাগাছের 1 হাত পরিমাণ লম্বা করিয়া কাটা ফালি বাঁশের সরু শলাতে বিধিয়া ভিত করা হয়। সেই ভিতের উপর গড়িয়া তোলা হয় রঙিন কাগজের চৌয়ারি ঘর। আজিকার ব্রত শেষে ব্রতিনীরা সেই চৌয়ারি মাথায় করিয়া তিতাসের জলে ভাসাইবে, সঙ্গে ঢোল কাঁসি বাজিবে, নারীরা গীত গাহিবে। দীননাথ মালর মেয়ে বাসন্তী পড়িল বিষম চিন্তায়। সব বালিকারই কারো দাদা কারো বাপ চৌয়ারি বানাইতেছে। ফুলকাটা, ঝালরওয়ালা, নিশান ওড়ানো কত সুন্দর সুন্দর চৌয়ারি। সংসারে তার একটি ভাইও নাই যে কোনো রকমে একটি চৌয়ারি খাড়া করিয়া তার মাঘ ব্রতের শেষ দিনের অনুষ্ঠানটুকু সফল করিয়া দিবে। বাপের কাছে বলিতে গিয়াছিল, কিন্তু বাপ গম্ভীর মুখে আগুন ভরা মালসা, টিকা তামাক ভরা বাঁশের চোঙা আর দড়ি বাঁধা কলকেওয়ালা হুকা লইয়া নৌকায় চলিয়া গিয়াছে। কাঠায় লাগিয়া কাল তার জাল ছিঁড়িয়াছে, আজ সারা দুপুর বসিয়া গড়িতে হইবে। মেয়ের এই মর্মবেদনায় মার মন দয়ার্দ্র হইল। তার মনে পড়িয়া গেল কিশোর আর সুবলের কথা। দুইটি ছেলেতে গলায় গলায় ভাব, এইটুকু বয়সেই ডানপিটে বলিয়া পাড়াতে নামও করিয়াছে। বাসন্তীর মার ভালোই লাগে এই ডানপিটে ছেলেদের। ভয় ডর নাই, কোনো কাজের জন্য ডাকিলে উড়িয়া আসে, বাপ মা মানা করিলেও শোনে না। বিশেষত কিশোর ছেলেটি অত্যন্ত ভালো, যেমন ডানপিটে তেমনি বিবেচক। বাসন্তীর মার আহ্বানে কিশোর আর সুবল বাসন্তীদের দাওয়ায় বসিয়া এমন সুন্দর চৌয়ারি বানাইয়া দিল যে যারা দেখিল তারাই মুগ্ধ হইয়া বলিল, বাসন্তীর চৌয়ারি যেন রূপে ঝলমল করিতেছে। নিশানে ঝালরে ফুলে উজ্জ্বল চৌয়ারিখানার দিকে গর্বভরে চাহিতে চাহিতে বাসন্তী উঠান নিকানো শেষ করিলে তার মা বলিল, উঠান জোড়া আলিপনা আকুন। ও বাবা কিশোর, বাবা সুবল, তোমরা একটা ঘোড়া আর কয়েকটা পক্ষী আইক্কা দাও। বাল্য শিক্ষা বই খুলিয়া তাহারা যখন উঠানের মাটিতে হাতি ঘোড়া আঁকিতে বসিল, বাসন্তীর তখন আনন্দ ধরে না। সারা মালোপাড়ায় আর কারো উঠানে হাতি ঘোড়া নাই, কেবল তারই উঠানে থাকিবে। শিল্পীদের অস্পষ্টু হস্তচালনার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া বাসন্তী একসময় খুশিতে হাসিয়া উঠিল। আলিপনার মাঝখানে বাসন্তী ছাতা মাথায় দিয়া একখানি চৌকিতে বসিল। ছাতাখানা সে আস্তে আস্তে ঘুরাইতে লাগিল এবং তার মা ছাতার উপর খই আর নাড়ু ঢালিয়া দিতে লাগিল। হরিণ লুটের মতো ছেলেরা কাড়াকাড়ি করিয়া সে নাড়ু ধরিতে লাগিল। সবচেয়ে বেশি ধরিল কিশোর আর সুবল। নারীরা গীত গাহিতেছে, সখী ওই তো ফুলের পালং রইল, কই কালা চাঁদ আইল। বহুদিনের পুরানো গীত। 7 বছর আগে বাসন্তী যখন পেটে আসে তখনও তারা এই গানই গাহিত উৎসবের এই দিনটিতে। আজও উহাই গাহিতেছে। সঙ্গে সঙ্গে দুখাই বাদ্যকর ঢোল ও তার ছেলে কাঁসি বাজাইতেছে। প্রতি বছর একই রকম তালে তারা ঢোল আর কাঁসি বাজায়, আজও সেই রকমই বাজাইতেছে। সবই একই রকম আছে, পরিবর্তনের মধ্যে কেবল দুখাইয়ের ঢোলটা আরও পুরানো হইয়াছে
তার ছেলেটা আরো বড় হইয়াছে। বাসন্তীর মাথায় জবজবে তেল, পরনে মোটা শাড়ি, এই কালকের থেকেই যেন আজ তাকে অনেকখানি বড় দেখাইতেছে। এইভাবেই বাসন্তী আরো বাড়িয়া উঠিবে, এইভাবেই কিশোরও বড় হইয়া উঠিবে, সুবলও বড় হইয়া উঠিবে। তবে কিশোর ছেলেটি অনেক ভালো, বাসন্তীকে তার পাশেই ঠিক মানাইবে। বাসন্তীর মায়ের চিন্তায় বাঁধা পড়িল মেয়ের ডাকে। মা, ও মা, দেখো সুবল দাদা কিশোর দাদার কাণ্ড। আমি চৌয়ারি জলে ছাড়তে না ছাড়তে তারা দুইজনে ধরতে গিয়া কি কাজ্যা। হে কয় আমি নিমু, হে কয় আমি নিমু। ডরে আর কেউ কাছেও গেল না। শেষে কি মারামারি! আমি কইলাম, দুইজনে মিলা বানাইছো, দুইজনেই নিয়ে রাখা দাও, মারামারি করো কেন? শুই না কিশোর দাদা ভালো মানুষের মতো ছাইরা দিল। আর সুবল দাদা করলো কি, মাগ্য মা, দুই হাত মাথার তুইলা দৌড়। সেদিন মালোপাড়ার ঘাটে ঘাটে সমারোহ, ঢোল সানাই বাজিতেছে, পুরো নারীরা গান গাহিতেছে, দুপুরের রোদে তিতাসের জল চিকচিক করিতেছে। মালোর কুমারীরা আনকোরা শাড়ি পরিয়া তেল জবজবে মাথায় চিত্র বিচিত্র চৌয়ারি তুলিয়া জলে ভাসাইয়া দিবার উদ্যোগ করিতেছে, কিন্তু মালোর ছেলেদের তর সহিতেছে না। মেয়েরা অনুনয় করিতেছে, এখনই ধরিও না, জলে আগে ভাসাই তখন ধরিও। সব চৌয়ারি জলে ভাসিল, ছেলেদের দৌরাত্ম্য করিয়া প্রায় সব কয়টাকেই ধরিল, কাড়াকাড়ি করিয়া ছিঁড়িল এবং ভাঙাচোরা অবস্থায় মাথায় করিয়া বাড়িতে ফিরিল। কিন্তু তাহাদের দস্যুতা মুক্ত হইয়া কয়েকখানা চৌয়ারি তিতাসের মৃদু মন্দ স্রোতে আর মৃদু তরঙ্গে অনেক বাহির হই জলে চলিয়া গেল। তীর হইতে দেখা গেল যেন জলের উপর এক একটা ময়ূর পেখম ধরিয়াছে। কিন্তু তাদের যারা ভাসাইল তারা সুখী হইল কি? ছেলেরাই যদি ধরিতে না পারিল, তবে মেয়েদের উহা ভাসাইবার সার্থকতা কি? কিশোরের জন্য বাসন্তী মনে বড় ব্যথা পাইল। এমন সুন্দর চৌয়ারিটা সে পাইল না, পাইল সুবলে। কিন্তু সে ছাড়িয়া দিল কেন? এমন নির্বিবাদে ভালো মানুষের মতো ছাড়িয়া দিল। কিন্তু মনে যে কষ্ট পাইয়াছে তা ঠিক। মানুষটাই এই ধাঁচের, বন্ধু যেন আর লোকের থাকে না। মানি, বন্ধু নিতে চাইলে কোনো জিনিস নিজে আঁকড়াইয়া থাকে না, কিন্তু বন্ধুর জন্য চোখ বুজিয়ে ভালো জিনিস এমন ছাড়িয়াও কেউ দেয় না। সুবলের বাপ গগন মালোর কোনো কালে নাও জাল ছিল না। সে সারা জীবন কাটাইয়াছে পরের নৌকায় জাল বাহিয়া। যৌবনে সুবলের মা ভর্ৎসনা করিত, এমন টু লাইন না গিরিস্তি আর কতদিন চালাইবা? নাও করবা, জাল করবা, সাউকারি কইরা সংসার চালাইবা। এই কথা আমার বাপের কাছে 3 সত্য কইরা তবে তো আমারে বিয়া করতে পারছো, স্মরণ হয় না কেন? কিন্তু নিশ্চেষ্ট লোককে ভর্ৎসনা করিয়া ফল পাওয়া যায় না। খাইবা বুড়াকালে পরের লাথি উষ্ঠা, যেমন মানুষ তুমি। গগন এসব কথায় কর্ণপাত করে নাই। বুড়াকাল যখন সত্যই আসিল, তখন বলিত, এখন বুঝনি? ইহার উত্তরে গগনচন্দ্র বলিত, আমার সুবল আছে, আমি তো করতে পারলাম না, নাও জাল আমার সুবলে করব, অত ভ্যান ভ্যান করিস না। কাজেই সুবলের বাপ যখন মারা যায়, সুবলকে নৌকা গড়াইয়া দিয়া যাইতে পারে নাই। সুবল মাথা তোলা হইয়া কিশোরের নৌকায় গিয়া উঠিল এবং তার সঙ্গেই জাল বাহিয়া চলিল। নিজের নাও জাল করার কথা তার আর মনেই আসিল না। কিশোর বয়সে তার মাত্র 3 বছরের বড়। আশৈশব বন্ধু তারা, তাদের মধ্যে ভাব ছিল গলায় গলায়। শৈশবে দুইজনে বর্ষাকালে সাপে ভরা বটের ঝুড়িতে বসিয়া খোপের মধ্য দিয়া বড়শি ফেলিত। শিং মাছের জাল বুনিয়া আধার রাতে বুক জল করা পাট ক্ষেতের আল ধরিয়া অনেক দূর গিয়া পাতিয়া আসিত। রাত থাকিতে উঠিয়া শিং মাছ, কই মাছ গাঁথা জাল তুলিয়া আনিত। এসব জালে অনেক সময় সাপ গাঁথা পড়ে, কিন্তু মালোর ছেলেরা তাতে ভয় পায় না। অনেক মালোর ছেলে এভাবে মারা পড়ে দেখিয়াও ভয় পায় না, কেননা অনেক মরিয়া গিয়াও তারা অনেক বাঁচিয়া থাকে। একদিন দুইজনেরই বাপ তাদের পাঠশালায় পাঠাইল। প্রথম দিন তারা চুপচাপ কাটাইল। পরের দিন ভিন্ন পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি করিয়া শিক্ষকের মার খাইল। তারপরের দিন নিজেদের মধ্যে মারামারি করিয়া শিক্ষকের হাতে যে মার খাইল তাহার মাত্রা সহনাতীত হইছে বিবেচনা করিয়া দুইজনেই একসঙ্গে বাহির হইয়া পড়িল। পাঠশালায় আর গেল না। গুরুজনের মার খাইল, তবু গেল না। বরং সেদিন কিশোর কলা গাছের খোল কাটিয়া চটি জুতার মতো পড়িল। সাথীকে ধমকাইয়া কহিল, এই শুভলা, দেখ আমি বৈকুণ্ঠ চক্রবর্তী, তুই আমারে ভক্তি রে। শিক্ষকের কাকা
বৈকুণ্ঠ চক্রবর্তী চটি পায় উঠানে রোদে বসিয়া তামাক টানিত, আর পালের বণিকেরা পথ চলিতে তাহাকে পা ধরিয়া প্রণাম করিয়া যাইত। কিশোর ইহা লক্ষ্য করিয়াছিল। তারপর একদিন দুজনেরই উপর তাগিদ আসিল, সুতা পাকাও, জাল বোনো। তিতাস নদীর প্রশস্ত স্থির, সেখানে এক দৌড়ের পথ লম্বা করিয়া সুতা মেলিত। বাঁশের চরকিতে কাঠি লাগাইয়া দুইজনে 1 2 3 বলিয়া এমন জোরে পাক লাগাইত যে কাঠি ভাঙিয়া চরকি কাত হইয়া মাটিতে পড়িয়া যাইত। বর্ষায় যে বটের ঝুড়িতে বঁড়শি ফেলিত, সুদিনে তারই তলা ছিল গরমের দুপুর কাটাইবার উত্তম স্থান। জাল লইয়া দুইজনে সেইখানে গিয়ে বসিত। জাল পায়ের বুড়া আঙুলে ঠেকাইয়া দুইজনেই সমান গতিতে তকলি চালাইত। তাতে জালে অনেক বাজে গিট পড়িত সত্য, কিন্তু বোনা খুব আগাইত। তারপর এক সময় কিছুদিন আগে পিছু দুজনেরই নাও জালে হাতেখড়ি হইল। অল্প দিনের মধ্যেই পাকা জেলে বলিয়া পাড়ার মধ্যে তাদের নাম হইয়া গেল। মাছের জো ফুরাইয়া গিয়াছে। মালদের অফুরন্ত চাহিদা মিটাইতে গিয়া দিতে দিতে তিতাস ক্লান্ত হইয়া পড়িয়াছে। দুপুর পর্যন্ত জাল ফেলা জাল তোলা চলিল, কিন্তু একটি মাছও নৌকায় ফেলিতে পারিল না। জালের হাতায় হ্যাঁচকাট একটা টান মারিয়া কিশোর বলিল, জগৎপুরের ডহরে যা শুবলা, এখানে তো জালে মাছে এক করা গেল না। কিন্তু ডহরের অতলস্পর্শী জল জালের খুঁটিতে দীর্ণ বিদীর্ণ করিয়াও মাছের হদিশ মিলিল না। কিশোর পায়ের তলা হইতে বাঁশের গুঁড়ি ছাড়িয়া দিয়া এক টানে বাঁধ খুলিয়া ফেলিল। আচমকা আঘাতে ডহরের নিস্তরঙ্গ জল কাঁপিয়া উঠিল। তারই দিকে চাহিয়া কিশোর বলিল, জান বাঁচাইতে চাস তো উত্তরে চল শুবলা। একদিন কয়েকখানা নৌকা সাজিল, উত্তরে যাইবে প্রবাসে। তাদের সঙ্গে কিশোরের নৌকাও সাজিল। তারা পুরানো ছই নতুন করিল, নৌকা ডাঙায় তুলিয়া গাবকালি মাখাইল। জালগুলিকে কড়া গাব খাওয়াইয়া 3 দিন বিশ্রাম দিল। অতিরিক্ত কিছু বাঁশ আর দড়াদড়িও জোগাড় করিল। কিশোরের বাপ সঙ্গে গেলে বাড়িতে থাকিবার কেহ থাকে না। বুড়া মানুষ বাড়িতে থাকিয়া সকাল সন্ধ্যা ঘাটে কিনিয়া বেচিয়া যা পাইবে সংসার চালাইবে। আরেকজন ভাগিদার দেখা দরকার। কিশোরের বাপ ভাবিয়া দেখিল, দুইজনই বালক, কোনোদিন বড় নদী নিয়া বিদেশে যায় নাই। সেখানে গিয়া অনেক কথা বলিতে হইবে, বুদ্ধি বিবেচনা খরচ করিতে হইবে। ডাকাত ধরিয়া জাল ছিনাইয়া লইতে চাহিলে সামান্য জাল নিয়া কেবল গরিবকেই মারা হইবে, আর কোনো লাভ হইবে না বলিয়া ডাকাইতের মন ভিজাইতে হইবে। একজন বয়স্ক লোকের দরকার। জলের উপর 6 মাস চড়িয়া বেড়াইতে হইবে। তিলকচাঁদ প্রবীণ জেলে, একটু বেশি বুড়া তা হোক, সঙ্গে দুইজন জোয়ান মানুষ তো রহিলই। রাব তামাক মাখিয়া গুল করিতে করিতে কিশোরের বাপ বলিল, তিলকচাঁদ জানে শুনে তারে নে। গ্রামের নাম সুখদেবপুর, খলার নাম উজানিনগরের খলা, মোড়লের নাম বাঁশিরাম মোড়ল। একদিন উষাকালে 3 জনে নৌকায় উঠিল। বিদায় দিবার জন্য নদীর পাড়ে যারা গেল তাদের সংখ্যা সামান্য। একজন আধবুড়ি কিশোরের মা, আরেকজন বাসন্তীর মা, আর তার মেয়ে বাসন্তী 11 বছরের কুমারী কন্যা। বুড়ি বলিল, মাইয়ার মা, জোকার দাও না। বুড়ির ঠোঁটে জোকার বাজে না। বাসন্তী ও তার মা জোকার দিল। 1.5 জনের উলুধ্বনি বলিয়া তাহা উষার বাতাসকে কাঁপাইল মাত্র, কলরব তুলিল না। কিশোরের বাপ নদী তীরে যায় নাই, ঘরে বসিয়া ঘন ঘন কেবল তামাক টানিতেছিল। ছেলেকে বিদায় দিয়া ঘরে আসিয়া বুড়ি কাঁদিয়া উঠিল। 5 পীর বদরের ধ্বনি দিয়া প্রথমে লগি ঠেলা দিল তিলক। সুবল হালের বৈঠা ধরিল। তার জোর টানে নৌকা সাপের মতো হিসিস করিয়া ঢেউ তুলিয়া ঢেউ ভাঙিয়া চলিল। তিলকচাঁদ গলুইয়ে গিয়া দাঁড় ফেলিয়াছে, কিন্তু তার দাঁড়ে জোর বাঁধিতেছে না, শুধু পড়িতেছে আর উঠিতেছে। ছইয়ের উপর একখানা হাত রাখিয়া কিশোর মাঝ নৌকায় দাঁড়াইয়াছিল, দেখিতেছিল তাদের মালোপাড়ার ঘর বাড়ি, গাছপালাগুলি, খুঁটিতে বাঁধা নৌকাগুলি অতিক্রান্ত উষার স্বচ্ছ আলোকেও কেমন অদৃশ্য হইয়া যাইতেছে। অদৃশ্য হইয়া যাইতেছে সারাটি গ্রাম আর গোচারণের মাঠ। অদৃশ্য হইতেছে কালিসীমার ময়দান আর গরিবুল্লার বটগাছ দুটি। জলের উষ্ণতায় শীতের প্রভাতী হাওয়াও কেমন মিষ্টি। গলুইয়ের দিকে আগাইয়া গিয়া কিশোর বলিল, যাও তিলক, তামুক খাও গিয়া, দাঁতটা দেও আমার হাতে। তিতাস যেখানে মেঘনাতে মিশিয়াছে
সেইখানে গিয়া দুপুর হইল। কিশোর দাঁড় তুলিয়া খানিক চাহিয়া দেখিল, অনুভব করিল মেঘনার বিশালত্বকে আর তার অতল স্পর্শী কালো জলকে। এপারের শক্ত মাটিতে একসময় ভাঙন হইয়া গিয়াছে, এখন আর ভাঙিতেছে না, কিন্তু ভাঙনের জয় পতাকা লইয়া দাঁড়াইয়া আছে পর্বতের মতো খাড়া পাড়টা। ছোট ছোট ঢেউয়ে মসৃণ হইয়া রহিয়াছে বড় বড় মাটির ধস। ওপারে অনেক দূরে, যেখানে গড়ার সমারোহ, দেখা যায় সাদা বালির ঢালা রূপালী বিছানা। ভাঙিয়াছে গাছে ছাওয়া জনপদ, গড়িয়াছে নিষ্ফলা ধুধু বালুচর। তিলককে ভাত চাপাইতে বলিয়া কিশোর গলুইয়ে একটু জল দিয়া প্রণাম করিল, তারপর আবার দাঁড় ফেলিল। সন্ধ্যা হইল ভৈরবের ঘাটে আসিয়া। এখানে কয়েক ঘর মালো থাকে। ঘাটে খুঁটি বাঁধা কয়েকটা নৌকা, পারে বাঁশের উপর ছড়াইয়া দেওয়া কয়েকটা জাল, এখানে সেখানে মাটিতে কালো চারকোনা গর্তে গাবের দাগ, পাশে গাবের মটকি, গামলা, বেতের ঝুড়ি, দেখিলেই চেনা যায় এখানে মালোরা থাকে। গ্রামের পাশে সূর্য ঢাকা পড়িলেও আকাশে একটু একটু বেলা আছে। নৌকা বাহিলে আরও একটা বাঁক ঘোরা যাইত, কিন্তু সম্মুখে রাত কাটাইবার ভালো জায়গা তিলক স্মরণ করিতে না পারায় কিশোর বলিল, এই জায়গায় রাইত থাইকা যাইরে শুভলা। এখান হইতে বাড়িগুলিও দেখা যায়। গ্রাম আগে বড় ছিল, মালদের অনেক জায়গা রেল কোম্পানি লইয়া গিয়াছে। বৃহত্তর প্রয়োজনের পায় ক্ষুদ্র আয়োজনের প্রয়োজন অগ্রাহ্য হইয়া গিয়াছে। তবু এ গাঁয়ের মালরা গরিব নয়, বড় নদীতে মাছ ধরে, রেলবাবুদের পাশে থাকে, গাড়িতে করিয়া মাছ চালান দেয়, তারা আছে মন্দ না। কিশোর দাদা, ভৈরবের মালরা কি কাণ্ড করে জানোনি? তারা জামা জুতা ভাড়া কইরা রেল কোম্পানির বাবুরার বাসার কাছ দিয়ে বেড়ায়, আর বাবুরাও মালোপাড়ায় বইয়া তামুক টানে আর কয়, পোলাপান স্কুলে দেও, শিক্ষিত হও, শিক্ষিত হও। তিলক খেপিয়া উঠিয়া কহিল, আহ, শিক্ষিত হইলে সাদী সম্বন্ধ করবো কিনা? আরে শুভলা, তুই বুঝবি কি? তারা মুখে মিঠা দেখায়, চোখ রাখে মাইয়া লোকের উপর। ব্যাপারটার মীমাংসা করিয়া দিল কিশোর। হাসিয়া বলিল, না তিলক চাঁদ, না, চোখ রাখে বড় মাছের উপর, যা শোনা যায় তা না। তা হইলে কি যাই না শুন না নগরবাসী এই গাঁয়ের সম্বন্ধ ঠিক করতো? কিশোর দাদা, চল মাইয়ারে একবার দেখা যাই। বাড়ি চিনি? বাড়ি চিনি না, কেবল নাম জানি, দোলগোবিন্দের বাড়ি। মেয়েরা দিনের শেষে জল ভরিতে আসিয়াছে। দলে দেখা গেল কয়েকটি কুমারী কন্যাকে। কিশোর চোখ টিপিয়া বলিল, গিয়া আর কি করবি, এর মধ্যে থাইকা দেখা রাখ। সারা রাত সুখে ঘুমাইয়া তারা উষার আলোকে নৌকা খুলিয়া দিল। ভৈরব খুব বড় বন্দর, জাহাজ নোঙর করে, নানা ব্যবসায়ের অসংখ্য নৌকা। কোনো নৌকাই বেকার বসিয়া নাই, সব নৌকার লোক কর্মচঞ্চল। নৌকার অন্ত নাই, কারবারেরও অন্ত নাই। লাভের বাণিজ্যে সকলেই তৎপর, আপন কড়াগণ্ডা বুঝিয়া পাইবার জন্য সকলেই ব্যস্ত। যারা পাইয়াছে তারা আর অপেক্ষা করিতেছে না। আগের যারা অবেলায় পাইয়াছে তারা রাতটুকু কাটাইয়া কিশোরের নৌকা খোলার সময় নৌকা খুলিয়াছে। বেশিরভাগ গিয়াছে যেদিক হইতে আসিয়াছে সেই দিকে, কিশোরেরা যাইতেছে সামনের দিকে। বন্দরের এলাকা পর্যন্তই কর্মচাঞ্চল্য। এর সীমা অতিক্রম করিতেই দেখা গেল সকল প্রাণস্পন্দন থামিয়া গিয়াছে। বন্দরের কলরব ধীরে ধীরে পশ্চাতে মিলায় গেল। সম্মুখে বিরাট নদী তার বিশালতা লইয়া চুপ করিয়া পড়িয়া আছে। শীতের নদী, উত্তরের হাওয়া সারিয়া গিয়াছে, দক্ষিণের বাতাস এখনো বাহির হয় নাই। নদীতে ঢেউ নাই, স্রোতের বেগও নাই, আছে কেবল শান্ত, তৃপ্ত, স্বচ্ছ, অবাধ জলরাশি। এই অনন্তের ধ্যান ভাঙিয়া, এই প্রশান্তের মৌনতা বিঘ্নিত করিয়া কিশোরের নৌকার দুইখানা দাঁড় কেবল ওঠানামা করিতেছে। এতক্ষণ কুল ঘেঁষিয়া চলিতেছিল। ঢালা বালিরাশির বন্ধা কুল, লোকের বসতি নাই, গাছপালা নাই, ঘাট নাই, কোনোখানে একটি নৌকার খুঁটিও নাই। এমনই নিষ্করুণ নিরালা কুল। রোদ চড়িলে শীত অন্তর্হিত হইল। সুদূরের ইশারায় এই নির্জনতার মাঝেও কিশোরের মনে যেন আনন্দের ঢেউ উঠিল। নদীর এই অবাধ উদার রূপ দেখিতে দেখিতে অনেক গানের সুর মনে ভাসিয়া উঠিল। অদূরে একটা নৌকা এদিকেই আসিতেছে। কিশোর গলা ছাড়িয়া গান জুড়িল,
উত্তরের জমিনে রে সোনা বন্ধু হাল চষে, লাঙলে বাজিয়া উঠে খোয়া, দক্ষিণা মলবায় বায়, চাঁদ মুখ শুকাইয়া যায়, কার ঠাঁই পাঠাইব পানগুয়া। নৌকাটা পাশ কাটাইবার সময় তারা কিশোরের গানের এই পদটি শুনিল। নদীর কিনারা দিয়া গেল বাঁশি বাজাইয়া, পরার পিরিতি মধু লাগে, কুখেনে বাড়াইলাম পা, খেয়া ঘাটে নাইরে না, খেয়া নিরে খাইল লঙ্কার বাঘে। একজন মন্তব্য করিল, বুড়ারে দাঁত টানতে দিয়া জোয়ান বেটা খাড়াইয়া রয়েছে, আবার রস কেমন, পরার পিরিতি মধু লাগে। কিশোর আঘাত পাইয়া বলিল, যাও তিলক চাঁদ, তুমি গিয়ে ঘুমাইয়া থাকো। তিলক নৌকার মালিকের আদেশ অগৌণে পালন করিল। আবার নির্জনতা, যতদূর দেখা যায় শুধু জল। দাঁড়ের উপর মনের পুলক ঢালিয়া কিশোর বলিল, বার গাং দিয়া ধরত দেখি শুভলা, খালি বালু দেখতে আর ভাল লাগে না, ধর কোনাকুনি ধর, পার পাই তো ওই পার দিয়া ধর, এই পারে কিচ্ছু নাই। কিন্তু ও পার তখনও চোখের আড়ালে, যা দৃষ্টির বাহিরে তারই হাতছানির মায়ায় তারা বিপদে পা দিল। কিশোরের বুক একবার একটু কাঁদিয়া ছিল, একটা গান মনে পড়িয়া, মাঝি ভাই তোর পায়ে পড়ি, পার দেখিয়া ধর পারি। কিন্তু শেষের কথাগুলি সুন্দর। পিছের মাঝি ডাক দিয়া কয়, নৌকা লাগাও প্রেমতলায়, হরিবল তরিখুল সাধের জোয়ার বায়। কিশোর নিজের মনকে প্রবোধ দিল। বৈঠার আওয়াজ বেসুরা হইতেছে দেখিয়া সুবলকেও সাহস দিল, না শুভলা, ডরাইস না, গাঙের ডর মাইজ গাঙে না, গাঙের বিপদ পারের কাছে, বার গাঙে মা গঙ্গা থাকে, বিপদে নাইয়ারে রক্ষা করে। তিলক চাঁদের ঘুম ভাঙিল। বাহিরে আসিয়া দেখে বেলা নাই। নৌকার লক্ষ্য যে তীরের দিকে, সে তীরের ভরসা নাই। পশ্চাতে ফেলিয়া আসিয়াছে যে তীর, তারও ভরসা নাই। শীতের বেলা ফুরাইল তো একেবারেই শেষ হইয়া গেল। নদীর উপর যাও বা একটু আলো ছিল, তাও অদৃশ্য হইল। তারপর তারা কুল হারা হইয়া কেবল মেঘনার বুকেই নিরুদ্দেশ হইল না, আঁধারের বুকেও আত্মসমর্পণ করিল। সুবল বৈঠা রাখিয়া ছইয়ের ভিতর আসিল। টিমটিমে একটা আলো তিলক জ্বালাইয়াছিল, সেটা রাগ করিয়া নিভাইয়া ফেলিল। তিলক তামাক টানিতেছিল, সে এক টানা টানিয়া চলিল। শুধু কিশোর নিরাশ হইল না। সুবলের পরিত্যক্ত হালখানা হাতে লইয়া জোরে কয়েকটি টান দিল। হঠাৎ নৌকাটা কিসের উপর ঠেকিল, ঠেকিয়া একেবারে নিশ্চল হইয়া গেল। আতঙ্কিত হইয়া তিলক বলিয়া উঠিল, আর আশা নাই শুভলা, কুমিরের দল নাও কান্ধে লইছে, আমার মাথা হইছে, নাও আটকাইছে চরে, বাইরে হইয়া দেখো না। বাহির হইয়া দেখিয়া তিলক বলিল, এখানে পাড়া দে। রাত পোহাইলে দেখা গেল এখানে নদীর বুকে একটুখানি চর জাগিয়াছে, তারই উপরে লোকে নানা জাতের ফসল বুনিয়াছে। চারাগুলিতে ফুল ধরিয়াছে, মাছি মাকড়েরা ইহারই মধ্যে বাসা করিয়াছে। পাক পাখালিরাও খোঁজ পাইয়া সকাল বেলাতেই বসিয়া গিয়াছে মেলার মতো। ভোরের রোদে নৌকা খুলিয়া দুপুর নাগাদ অনেক পথ আগাইয়া তারা পূব পার ধরিল। ঘাটে নৌকা বাঁধা, পাড়ে জাল টাঙানো, সেখানেও এক মালোপাড়া। চিননি তিলক, এটা কি গাঁও? তিলক চিনিতে পারিল না। এখানেই নাও রাখ শুভলা, দুপুরের ভাত এখানেই খাইয়া যাই। হ হ, খাওয়াইবার লাগা তারা তৈয়ার হইয়া রইছে। ভাত খামু নিজের আইন্দা, পরের আশা করি নাকি? ঘাটে সারি সারি নৌকা বাঁধা, তারই একটার পাশে সুবল নৌকা ভিড়াইল। একজন নৌকায় বসিয়া ছেঁড়ার জাল গড়িতেছিল। কৌতূহলী হইয়া অগন্তক নৌকার দিকে তাকাইল। মালদের নৌকা দেখিলেই চেনা যায়। ভিড়িতেই কোন গ্রামের নৌকা, কোথায় যাইবে জিজ্ঞাসা করিল। তারাও জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামের নাম নয়াকান্দা। 30-40 ঘর মালো থাকে, নয়া বসতি করিয়াছে। আগে ছিল পশ্চিম পাড়ের এক শিক্ষিত লোকের গ্রামে। নদীর পারে যেখানে তারা নৌকা বাঁধিত, জাল ছড়াইত, জমিদার সে জমি তাদের নিকট হইতে জোর করিয়া ছিনাইয়া লইয়া অন্য জাতের কাছে বন্দোবস্ত করিয়া দিয়াছে। তাই তারা সেই অবিচারে গ্রাম ছাড়িয়া এখানে আসিয়া নতুন বাড়ি বাঁধিয়াছে। এখানে জমিদার নাই, বেশ শান্তিতে আছি। হাটবাজার দূরে, কিন্তু ঘাটে নৌকা আছে, দেহে ক্ষমতা আছে, তারা দূরকে সহজেই নিকট করিতে পারে। কিশোর মুগ্ধ হইয়া শুনিতে শুনিতে হাতের হুকা তার দিকে বাড়াইয়া দিল। আমার হুক্কাও আইতাছে, দেও আগে তোমারটাই খাই। সেই সময় একটি ছোট্ট দিগম্বরী হৃষ্টপুষ্ট মেয়ে আসিতেছে দেখা গেল।
বাড়ি থেকে হুঁকা লইয়া আসিয়াছে। শরীরের দুলানির সঙ্গে সঙ্গে হুঁকাটা ডাইনে বায়ে দুলিতেছে। নৌকার কাছে আসিয়া বলিল, বাবু আমারে তোল। মেয়ের হাত হইতে হুক্কা লইয়া কিশোরের দিকে বাড়াইয়া লোকটি বলিল, আমি খাই তোমার হুক্কা, তুমি খাও আমার ঝিয়ের হুক্কা। এই আমার ঝি। মেয়ের দিকে চাহিয়া বলিল, কি গো মা, জামাই দেখছ নি, বিয়া দিয়া দি। কার ঠাই? এই বুড়ার ঠাই। না, বুড়ার ঠাই না, আমার জামাই হইব যমুনার জামাইয়ের মতো সুন্দর, মায় কইছে। তাইলে এই জামাইয়ের ঠাই দিই। কন্যাকর্তা সুবলের দিকে হাতের তকলি বাড়াইল। সুবল কিশোরের দিকে চাহিয়া মুচকিয়া হাসিল। নাও লইয়া আইছ, নিয়া যাইবার বুঝি? সুবল বলিল, হ, লইয়া যামু অনেক দূর, এই দেশের কাওয়ার মুখও দেখতে পারবা না। মেয়ের চিন্তিত মুখ দেখিয়া বাপের দয়া হইল। না না, আমার মায়ারে যাইতে দিমু না, জামাই আমরা ঘর জামাই রাখুন। বাড়ি যাইবার সময় লোকটি কিশোরকে বলিয়া গেল, শোনো মালোর পুত, তোমরার পাক আমার বাড়িতে হইব। আমার ঝি তোমার নিমন্ত্রণ করিল, কি কও? না না, আমরা নাওই রান্ধমু, তুমি খাও গিয়া, রাইতের জালে যাও বুঝি। এখানে রাইতের জাউল বাউন লাগে না, বেহানে কটা বিকালে কটা খেয়ে দিলেই হয়। অদৈন্য মাছ, কত মাছ ধরবাই তুমি। লোকটি মেয়েকে স্নান করাইল, নিজে স্নান করিল, গামছা পরিয়া কাপড় নিংড়াইয়া কাঁধের উপর রাখিল। তারপর মেয়েকে কোলে তুলিয়া গ্রাম পথে পা বাড়াইল। কিশোরের চোখে ভাসিয়া উঠিল সুন্দর একটি পরিবারের ছবি, যে পরিবারে একটি নারী আছে, একটি নন্দিনী আছে, আর পুরুষকে সারা রাত নদীতে পড়িয়া থাকিতে হয় না। তার মনে একটা ঔদাস্যের সুর খেলিয়া গেল। নির্লিপ্ত কণ্ঠে বলিল, কইরে শুভলা, কি করবে কর, নাও ভাসাইয়া দিমু। কিছুই করিতে হইল না। গলায় মালা, কপালে তিলক, একজনকে পল্লী পথে বাহির হইতে আসিয়া দেখা গেল। তার মুখময় হাসি। কোনো ভূমিকা না করিয়াই বলিল, দেখো মালোর পুত, দোহাই তোমার বাপের, আমার ঘাটে যখন নাও লাগাইছ, সেবা না কইরা যাইতে পারবা না। সবল তার কথা বলার ভঙ্গি, প্রত্যেকটি কথা আত্মপ্রত্যয় সুদৃঢ়। কিশোরের মৃদু প্রতিবাদ তৃণের মতো উড়িয়া গেল। খাইতে বসিলে সেই নন্দিনী গর্বিত পাত্রান্বেষী লোকটি বলিল, এই তখনই আমি মনে করছিলাম আমার হাতে সারা পাইলেও সাধুর হাতে সারান নাই, তাই ঘাটে কিছু না কইয়া জানাইয়া দিলাম সাধুরে। খাওয়ার পর সাধু ধরিল, আজ রাতটুকু থাকিয়া যাও, একটু আনন্দ করিবার বাসনা হইয়াছে। তিলক বলিল, আমরা তো বাবা গান জানি না। জানো না? কোন জায়গাতে বিরাজ করো তোমরা? গ্রামের নাম গোকন ঘাট। হ্যাঁ, আমি সেই কথা কই না, আমি কই তোমরা বিরাজ করো বৃন্দাবনে না কৈলাসে, তোমরা কৃষ্ণমন্ত্রী না শিব মন্ত্রী। তিলকের সেই কোন যৌবনকালে গুরুকরণ হইয়াছিল, গুরু তার কানে কৃষ্ণমন্ত্রই দিয়াছে, যদিও সে দীক্ষা অনুযায়ী কোনো কাজই আজ পর্যন্ত সে করিয়া উঠিতে পারিল না, তবুও গুরুর 3 আখরের মূল মন্ত্র ভোলে নাই। সাধুর প্রশ্নে সে একটু ইতস্তত না করিয়াই বলিল, আমরা বাবা কৃষ্ণমন্ত্রী। হেই দেখো, গুরু মিলাইছে। আনন্দ করার গানে তো জানা অজানার কথা উঠে না বাবা, কেবল নামের রূপ মাধুরী পান করতে হয়। 16 নাম 32 আখরের মাঝে প্রভু আমার বন্ধন দশায় আছে। শাস্ত্রে কয়, বৃন্দাবনে অপ্রাকৃত মদন মোহন বিবর্ত বিলাসের কথা, সে হইল নিত্য বৃন্দাবনের কথা। তিনি লীলা বৃন্দাবনে আইসা সুবলাদি সখা আর ললিতাদি সখী সহ আদ্যশক্তি শ্রীমতী রাধিকারে লইয়া লীলা কইরা গেছেন। সেই লীলা বৃন্দাবনে এখন আর তানরা নাই, আছেন নিত্য বৃন্দাবনে। সেই নিত্য বৃন্দাবন আছে এই দেহেরই মধ্যে, তবেই দেখো তাইনরা এই দেহের মধ্যেই বিরাজ করে। তারপর নদিয়া নগরের প্রভু গৌরাঙ্গ অবতারের কথা খান ভাবে না কেনে? পদকর্তা কইছে, আছে মানুষ গোসাই, আছে মানুষ গৌরচান্দের ঘরে, নিগুড় বৃন্দাবনে গোসাই আছে মানুষ। এক মানুষ বৈকুণ্ঠবাসী, আরেক মানুষ কালো শশী, আরেক মানুষ গোসাই দেহের মাঝে রসের কেলি করে, নিগুড় বৃন্দাবনে গোসাই আছে মানুষ। কথাগুলির অর্থ তিলক কিছু কিছু বুঝিল। কিশোর ও সুবল মুগ্ধ আনুগত্যের দৃষ্টি দিয়া বক্তার কথাগুলি উত্তম রূপে শুনিয়া লইয়া মনে মনে বলিল, এসব তত্ত্ব কথা অত্যন্ত শক্ত জিনিস, যে বুঝে সেই স্বর্গে যায়।
আমি তুমি পাপী মানুষ, আমরা আর কি বুঝিব। অনেক রাত পর্যন্ত গান হইল। সাধু নিজে গাহিল, পাড়ার আরো দু চারজন গাহিল। তিলকও তাহার জানা উঠান মাটি ঠন ঠন পীড়া নিল সোতে, গঙ্গা মইল জল তিরাসে, ব্রহ্মা মইল শীতে। সাধুর নির্বন্ধাতিশয্যে কিশোর আর সুবল গানটি গাহিল। দুইজনে তাহাদের গাঁয়ের সাধুর বৈঠকে শোনা দুই তিনটা গান গাহিয়া সাধুর চোখে জল আনিল। তাহাদের গান শুনিয়া সাধু মুগ্ধ হইল, ততোধিক মুগ্ধ হইল তাদের সরল সাহচর্যে। মনে মনে বলিল, বৃন্দাবনের চিরকিশোর তোমরা, কৃষ্ণে তোমাদের গোলকের আনন্দ দান করুক। আমাকে যেমন তোমরা আনন্দ দিলে, তোমরাও তেমনি আনন্দময় হও। পরদিন তারা এখান হইতে নৌকা খুলিল। ছপ ছপ ছলাৎ শব্দ করিয়া নৌকা দুই তরুণের দাঁড়ের টানে ঢেউ ভাঙিয়া আগাইয়া চলিল। তীরে দাঁড়াইয়া সাধু নৌকা যত দূরে যাইতেছে তার দুই চোখ জলে ভরিয়া উঠিতেছে। তার কেউ নাই, সকলের মধ্যে থাকিয়াও সে একা। তারা আনন্দ করিতে জানে না, আনন্দ দিতে জানে না। যারা আনন্দ দিতে পারিল তাকে এক টানা দৈনন্দিনতার মধ্যে ফেলিয়া তারা ওই দূরে সরিয়া যাইতেছে। অকুল মেঘনার অবাধ জলরাশির উদার শুভ্র বুকের উপর একটি কালো দাগের মতো ছোট হইতে হইতে তারা একসময় মিলাইয়া গেল। সাধুর বুক ছাপাইয়া বাহির হইল একটি দীর্ঘ নিঃশ্বাস। তারা দিয়ে গেল অনেক কিছু, কিন্তু নিয়া গেল তার চাইতে অধিক।